নমস্কার, আমি প্রসেনজিৎ। ডিজিটাল ট্যাক্স সলিউশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ফর্ম 121 নিয়ে, যেটা এর আগে 15G বা 15H নামে পরিচিত ছিল, কিন্তু 1/4/2026 থেকে সেটা নতুন নামকরণ হয়েছে 121 নিয়ে। কারা ফিল আপ করবেন, কখন ফিল আপ করবেন এবং কখন ফিল আপ করতে হবে না, সেই সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আমাদের উপকারে লাগবে। প্রথম পয়েন্ট আলোচনা করব, কারা এই ফর্ম পূরণ করবে, হু আর এলিজিবল। যাদের টিডিএস কাটার সম্ভাবনা আছে কিন্তু যাদের নেট ট্যাক্সেবল ইনকাম জিরো, অর্থাৎ আপনার ব্যাংক আপনার যে ফিক্সড ডিপোজিট করেছেন বা বিভিন্ন সেভিংস করেছেন সেখান থেকে যদি আপনার টিডিএস কাটার সম্ভাবনা থাকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সেবল নয়, অর্থাৎ আপনার ইনকামের উপর কোনো ট্যাক্স পড়বে না, তাহলে আপনি এই ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে পারেন। 2 নম্বর পয়েন্ট হলো, কখন আপনি এই ফর্ম পূরণ করবেন। যখন আপনার ইনকাম বেসিক এক্সেমশন লিমিট ছাড়াবে না তখন, অর্থাৎ বর্তমানে সেটা 4 লক্ষ টাকা, যখন 4 লক্ষ টাকা ছাড়াবে না তখন, এবং আপনার নেট ট্যাক্সের ইনকাম জিরো হবে, তখন আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ফর্ম পূরণ করা কি সকলের জন্য বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়। যদি আপনার টিডিএস কাটার সম্ভাবনা হয়ে থাকে, আপনি এমন পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মধ্যে রেখেছেন যেই টাকাটা থেকে আপনার টিডিএস কাটার কোনো সম্ভাবনা নেই, তাহলে আপনার এই ফর্ম ফিল আপ করার কোনো দরকার পড়ছে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার এই ফর্ম শুধুমাত্র আপনি ব্যাংকে দিলেন তা নয়, যেখান থেকে আপনার ইনকাম হচ্ছে এবং আপনার টিডিএস কাটার সম্ভাবনা থাকতে পারে, সেটা আপনার স্যালারি হতে পারে, আপনার ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম হতে পারে, বা আপনার এনি কাইন্ডস অফ ইনকাম যেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন এবং আপনার টিডিএস কাটার সম্ভাবনা থাকে, সেখানেই আপনি ফর্ম দিতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ফর্ম পূরণ করতে গেলে কি প্যান কার্ড থাকা আবশ্যক? মানে প্যান কি ম্যান্ডেটারি? হ্যাঁ, অবশ্যই প্যান ম্যান্ডেটারি এই ফর্ম 121 ফর্ম ফিল আপ করতে গেলে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ফর্ম পূরণ করার কি কোনো টাইম লিমিট আছে, অর্থাৎ কখন আমি এই ফর্ম পূরণ করব? একটা টাইম লিমিট আছে, সাধারণত এপ্রিল মাসের প্রথম দিকেই এই ফর্ম পূরণ করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি আপনার ফিক্সড ডিপোজিটটা আপনি সেপ্টেম্বর বা অক্টোবরে করে থাকেন, তখন আপনার সেপ্টেম্বর বা অক্টোবরেও এই ফর্ম ফিল আপ করা চলে। সাধারণত ব্যাঙ্কগুলি এপ্রিল মাসেই এই ফর্মটা জমা নিয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, মোড অফ সাবমিশন। আপনি কীভাবে এই ফর্ম পূরণ করবেন? সাধারণত অফলাইন মোডই হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনেও আপনি এই ফর্ম জমা করতে পারেন। যদি অনলাইনের ক্ষেত্রে সেখানে জমা করার সুযোগ থাকে, তাহলে আপনি অফলাইনের সাথে সাথে অনলাইনেও জমা করতে পারেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি কতগুলো ফর্ম 121 জমা করবেন। অর্থাৎ আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3-4টে ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে কি আপনি 3-4টে ফর্ম 21ই জমা করবেন? না, তা নয়। আপনি প্রত্যেকটা ব্যাংকে একটা করে ফর্ম 121 জমা করলেই হবে। প্রত্যেকটা ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আপনাকে ফর্ম জমা করতে হবে না। তবে হ্যাঁ, আলাদা আলাদা ব্যাংকে যদি আপনার ফিক্সড ডিপোজিট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ব্যাংকে আলাদা আলাদা ফর্ম জমা করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি ফর্ম 121 জমা করলেও কি আপনার ইনকামের তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানানো হবে? হ্যাঁ, অবশ্যই জানানো হবে। আপনি ধরুন একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন এবং সেখানে 121 ফর্ম আপনি জমা করেছেন। আপনার ইন্টারেস্ট ফর্ম ফিক্সড ডিপোজিট ধরে নিন 75,000 টাকা, এবং আপনার স্যালারি যেখান থেকে আপনি পান সেখানেও আপনি ফর্ম 121 জমা করেছেন। আপনার এমপ্লয়ার এবং আপনার ব্যাংক উভয়ই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আপনার ইনকামের তথ্য প্রদান করবে, সেটা আপনি ফর্ম 121 জমা করেন বা না করেন। 9 নম্বর পয়েন্ট জেনে নেব, থ্রেশহোল্ড লিমিট। থ্রেশহোল্ড লিমিট কি? মানে কতটা পরিমাণ টাকা আপনি ইন্টারেস্ট বাবদ পেলে তবে আপনার টিডিএস কাটা হবে। আপনার যদি বয়স 60 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে বার্ষিক 50,000 টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পেয়ে থাকেন, তার উপরে গেলে আপনার গোটা ইন্টারেস্টের উপরে একটা সার্টেন পার্সেন্টেজের টিডিএস কাটা হবে, এবং আপনার বয়স যদি 60-এর বেশি হয়, অর্থাৎ আপনি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে ওই থ্রেশহোল্ড লিমিটটা বেড়ে গিয়ে হয়ে যাবে 1 লাখ টাকা। অর্থাৎ 1 লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম হলে আপনার কোনো টিডিএস কাটা হবে না। 1 লাখ টাকার উপরে যখন ইনকাম হবে, সেক্ষেত্রে আপনার টিডিএস কাটা হয়ে থাকবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাকে কি ফর্ম 121 পোস্ট অফিসে জমা করতে হবে? উত্তর হলো হ্যাঁ। পোস্ট অফিসের বিভিন্ন স্কিম যেমন পিপিএফ, এনএসসি, কেভিপি, এই সমস্ত স্কিমগুলো থেকে যদি আপনার টিডিএস কাটার সম্ভাবনা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে পোস্ট অফিসেও ফর্ম 121 জমা করতে হবে। আর 11 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা আইটি ফাইল করেন, আইটি রিটার্ন করেন, তারা কি ফর্ম 121 জমা করবেন না করবেন না? ফর্ম 121 জমা করাটা বাধ্যতামূলক নয় যারা আইটি ফাইল করে। আপনার যদি মনে হয় যে আমি আমার ইনকাম থেকে টিডিএসটা কাটাবো না, সেক্ষেত্রে আপনি ফর্ম 121 জমা করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আমার যে পরিমাণ টিডিএস কাটা হচ্ছে সেটা আমি যখন আইটি ফাইল করবো তখন তো আমি ফেরত পেয়ে যাচ্ছি উইথ ইন্টারেস্ট, তাহলে আপনি নাও করতে পারেন। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক ব্যাংক এখনও ফর্ম 121 চালু হওয়ার পরেও তারা ফর্ম 15G এবং 15H তারা এখনও ফিল আপ করাচ্ছে। এটা কী কারণ হতে পারে? এটা একটাই কারণ হতে পারে, ব্যাংকের নির্দিষ্ট যে সার্ভারে যে কাজ হয়, সেই সার্ভারে এখনও ফর্ম 121 এটা আপডেট হয়নি।
আপনাদেরকে যদি ব্যাংক অ্যাকাউন্ট 15G বা 15H ফিল আপ করতে বলে, আপনারা অবশ্যই তা ফিল আপ করবেন এবং এই মাসের শেষের দিক অর্থাৎ এপ্রিলের লাস্ট উইক করে আপনারা ব্যাংকে গিয়ে আরেকবার জেনে নেবেন যে ফর্ম 121টা ফিল আপ করতে হবে কি না। তাহলে অবশ্যই আপনারা কিন্তু তখন ফর্ম 121টা ফিল আপ করে দেবেন। আশা করি এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে। ভালো থাকবেন।